সো আমরা এখন আলোচনা করব আরেকটা রুলস নিয়ে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্যাসিভ ভার্ব কোনগুলো? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আবার বলছি শোনো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এখন একটা বড় কোশ্চেন হচ্ছে যে আমরা যারা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স চিনি না, যে প্যাসিভ সেন্টেন্স কেমন। প্যাসিভ সেন্টেন্স মানে হচ্ছে যেই সেন্টেন্সের সাবজেক্ট নিজে নিজের কাজ করতে পারে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, ওই ধরনের বাক্যকে বলা হয় প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ ভয়েসের বাক্যের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে অবশ্যই সাবজেক্টের পরে হচ্ছে বিভার্ব থাকতে হবে এবং বিভার্বের পরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে বিষয়টা আমরা এবার স্লাইডের মাধ্যমে ক্লিয়ার হই। সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে লেখা আছে দ্য অ্যাকশন টু বি ডান, মানে যে কাজটি করানো হবে। দ্য অ্যাকশন টু বি ডান, যে কাজটি করানো হবে। তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, বাই প্লাস অ্যাকশন ডুয়ার। অ্যাকশন ডুয়ার মানে যিনি কাজটি করবেন। তো আমরা একটা বাক্য লক্ষ্য করি, এইখানে রাইট ফর্মের ভার্বের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে সেন্টেন্সে যদি দেখা যায় যে বাই প্লাস একজন অ্যাকশন ডুয়ার রয়েছে, তাহলে ওই বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ ভয়েসে এই যে দ্য লেটার, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এই যে ইজ বিং, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে এই যে টু রাইট, এটা হচ্ছে মূল ভার্ব। এরপরে তাহলে এই মূল ভার্বটা আমাদের সূত্রের মধ্যে লেখা ছিল যে দ্য অ্যাকশন টু বি ডান প্লাস অক্সিলারি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট মিন্স হচ্ছে এই যে ইজ বিং এর পরে যে ভার্বটা আসবে সেটা কোন ফর্মে থাকবে? V3 ফর্মে থাকবে। দ্য লেটার ইজ বিং রিটেন বাই হার। দ্য লেটার ইজ বিং রিটেন বাই হার। এখানে লেটারটা রিটেন হয়ে গিয়েছে বিকজ এই বাক্যটা রয়েছে কিসে রয়েছে? এই বাক্যটা রয়েছে হচ্ছে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে সর্বদাই মূল ভার্বের কোন ফর্ম দিতে হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। এবার আমরা শিখবো, সেটা হচ্ছে দেখো, কখনো যদি আমরা দেখি যে কি দেখি, কোনো সাবজেক্টের পরে কি রয়েছে? হ্যাভ, হ্যাজ, অথবা হ্যাড, অথবা গেট, অথবা গট, এরপরে থিংস অ্যাজ এ অবজেক্ট। থিংস মানে হচ্ছে এরপরে মানে একটা বস্তু থাকবে। এরপরে কি থাকবে? বস্তু। খেয়াল করো, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট, এর মধ্য থেকে যে কোনো একটি থাকবে। তারপরে হচ্ছে কি থাকবে? একটা বস্তু থাকবে। যদি এরূপ কোনো বাক্য আমরা পাই তাহলে অবশ্যই তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা V3 মিন্স হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। ভার্বের কোন ফর্ম দিতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট, এরপরে যদি বস্তু থাকে তাহলে কি করতে হবে? ওই বস্তুর পরে যে ভার্ব আসবে সেই ভার্বকে অবশ্যই কি দিতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাহলে আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। দেখো, এখানে বলা হচ্ছে আই গট দ্য সাম। এই সামটা হচ্ছে থিংস। আই গট দ্য সাম, তারপরে টু ডু ভার্ব ব্যবহার করতে হবে। তো এইখানে ডু ভার্বটা ডান হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? ডান হয়ে গেছে। ডান কেন হইলো? ডান হচ্ছে V3, বা এটাকে আমরা বলতে পারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই যে যেহেতু গট ভার্বের পরে আমাদের একটা বস্তু ছিল অবজেক্ট, এবং তারপরে ভার্ব আসছে, সো এই ভার্বের V3 ফর্মে ডুটা ডান হয়ে গিয়েছে। সো আমি রুলসটা আবার রিপিট করছি, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, ওয়ান্ট এর পরে যদি বস্তু থাকে এবং বস্তুর পরে যদি আবার ভার্ব আসে, তাহলে সেই ভার্বটা কি করতে হবে? V3 করতে হবে। কি করতে হবে? V3 করতে হবে। সো এইবার যে রুলসটা শিখাবো সেটা হচ্ছে, আমরা একটু খেয়াল করি, সাবজেক্ট যোগ উইশ। কি? সাবজেক্ট যোগ উইশ। কিংবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরে কি দিতে হবে? V2 দিতে হবে। V2 মানে কি? V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে রুলসটা আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে সাবজেক্ট যোগ উইশ কিংবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস এরপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরে কি দিতে হবে? V2 দিতে হবে। সো এখানে দেখো আই উইশ, এখানে টু হ্যাভ ভার্ব রয়েছে। সো দ্য উইংস অফ এ বার্ড, এই হ্যাভ ভার্বের V3 ফর্ম কি? হ্যাড। V3 কি? হ্যাড। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এরপরে খেয়াল করো, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা, হ্যাভ ভার্বের V2 এবং V3 দুইটাই হচ্ছে কি? হ্যাড। হ্যাভ ভার্বের V2 এবং V3 দুইটাই হচ্ছে হ্যাড। সো এইখানে আই উইশ এর পরে
যেহেতু উইশটা প্রেজেন্ট টেন্স ছিল এবং উইশের পরে ভি টু ব্যবহার করতে হবে, তাই আমরা এখানে হ্যাড ব্যবহার করলাম। এবার খেয়াল করো ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে আমরা কি করব, যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের পরে ভি টু দেবো। কি দেবো? ভি টু। কেন দিতে হবে? কোনো ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যে, ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যে সাবজেক্টের পরে ভি টু দিতে হয়। কি দিতে হয়? ভি টু দিতে হয়। সো দ্যাটস ওয়াই এখানে খেয়াল করো ইট ইজ হাই টাইম উই গোটা কি হয়ে গিয়েছে? ওয়েন্ট। গোয়ের ভি টু হচ্ছে ওয়েন্ট। সো এই ওয়েন্ট কিন্তু হয়েছে গো থেকে ওয়েন্ট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে গো এর ভি টু ওয়েন্ট আমাদেরকে দিতে হবে, বিকজ এর পূর্বে কি রয়েছে? ইট ইজ হাই টাইম রয়েছে। কোন বাক্যের মাঝে যদি মাইন্ড ওর উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, feel like, addicted to, devoted to, inclined to, prefer, it is no use with a view to, look forward to, be used to, get used to। আমি আবার বলছি, মাইন্ড ওট পাস্ট উইদাউট ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু গেট ইউজ টু, এইগুলো যদি থাকে তাহলে আমাদেরকে যে ব্যাপারটা করতে হবে, কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো আমরা কি শিখলাম? যদি দেখি কোনো বাক্যে এরকম কোনো ওয়ার্ড রয়েছে তারপরে আরেকটা মূল ভার্ব রয়েছে, তাহলে আমরা সেগুলাকে কি করব? আইএনজি করে দিব। তাহলে খেয়াল করো, উড ইউ মাইন্ড, যেহেতু মাইন্ড রয়েছে তারপরে এই ভার্বটা টেক ভার্বটা টেকিং হয়ে গেছে। টেক ভার্বটা কেন টেকিং হয়েছে? এই টেক ভার্বটা মাইন্ডের কারণে টেকিং হয়ে গেছে। এবার খেয়াল করো, এখানে ফিল লাইক রয়েছে। কি রয়েছে? ফিল লাইক। সো এরপরে ক্রাই ভার্বটা কি হয়ে যাবে? ক্রাইং হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে মাইন্ড ওর পাস্ট ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু এম ইউজ টু প্রিফার ইট ইজ নো ইউজ, এরকম কিছু ব্যাপার রয়েছে যেগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে আমরা সেটা কি করব? আইএনজি যোগ করে দিব। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এইবারে যেটা শিখবে এটা তোমাকে জানতেই হবে ভাই, না জানলে চলবে না। কারণ আমি এবারে স্লাইডগুলো যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে তোমার যেগুলো জানতেই হবে সেগুলো আমরা এবার শিখাবে। খেয়াল করো, একদম ছোট্ট করে লেখা আছে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। প্রিপজিশনের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু চোখটা থাকবে এই স্লাইডটার উপরে। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে এই যে হি ওয়ার্ক ইনস্টেড অফ, এই যে অফ প্রিপজিশন রয়েছে, অফের কারণে প্লেটা হয়ে গিয়েছে কি? প্লে। কার কারণে প্লেইং হয়ে গিয়েছে? অফের কারণে। আমরা কি শিখলাম? আমরা শিখলাম প্রিপজিশনের পরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কি শিখলাম? প্রিপজিশনের পরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এবার আমরা শিখব, সেটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল। সে বলছে খুব মজার। দেখো এই রুলসটার মধ্যে না একটা মজা আছে। মজাটা কি? খেয়াল করো, আমরা আগে একটা জিনিস দেখি। খেয়াল করো, দেখো এখানে আইস, ডেফিনেটলি আইস হচ্ছে একটা প্লুরাল নাউন, রাইট? যেহেতু আইস একটা এস যোগ আছে, আইস মানে অনেকগুলো চোখ। মনোযোগ, আইজের পরে এখানে হওয়ার কথা আর, কিন্তু হয়ে গেল ইস। ব্যাপারটা কি? তাহলে একটু চেক করতেই হয় নাকি? ব্যাপারটা চেক করতে হয় না? এবার আমরা ব্যাপারটা চেক করি। এই যে দেখো একটা অফ আছে, রাইট? অফের বামে একটা নাউন, ডানে একটা নাউন, দুইটা নাউন অফ দ্বারা যুক্ত হয়েছে। যদি ডিয়ার লার্নার্স, যদি অফ দ্বারা দুটি নাউন যুক্ত হয় তাহলে অফের পূর্বে যে নাউন রয়েছে সে নাউন অনুযায়ী ভার্ব বসাতে হবে। অর্থাৎ অফের পূর্বে যদি নাউনটি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। অফের পূর্বে নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে। অফের পরবর্তী নাউন নিয়ে কোনো অফের পরবর্তী নাউন ভার্বের ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে না। সো আমরা একটু চেক করি। এই যে এখানে দা কালার, এই দা কালার নাউনটা হচ্ছে সিঙ্গুলার নাউন এবং এই অফের পরে হিজ আইস প্লুরাল নাউন, কিন্তু এই হিজ আইস কোনো প্রভাব ফেলবে না। অফের পূর্বে যেহেতু দা কালার এখানে সিঙ্গুলার নাউন রয়েছে তাই ভার্বটা আর না হয়ে ইজ হয়ে গিয়েছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট যে অফের পূর্বের সাবজেক্ট অনুযায়ী নাউন নির্ধারিত হয়। দ্যাটস ওয়াই দা কালারের কারণে ইজ হয়ে গিয়েছে। দা কালার ইজ ব্লু, দা কালার ইজ ব্লু।